আজকে আমরা পড়ব হচ্ছে আচার অনুষ্ঠান, মোটিভ, প্রতীক বা বাংলাদেশের লোকশিল্পের পরিচয়, বাংলাদেশের লোকশিল্প। আচ্ছা, লোকশিল্পের পরিচয় থেকে শুরু করব, এবং যেহেতু এটা প্রতিবারই কমন প্রশ্ন, এবারে পরীক্ষায় আসছিল, তাই না? ও প্রতিবার এটা আসবেই। ওটাও ধর্ম, আমরা আমাদের ধর্ম দেখব। আচ্ছা, আর হচ্ছে আচার মোটিভ। আচার মোটিভ বলতে যে আচার অনুষ্ঠান যেটা থাকে, বিভিন্ন রকম আচার অনুষ্ঠান থাকে না, এই আচার অনুষ্ঠানের সময় হচ্ছে যে অনেক সময় গ্রাম্য বিভিন্ন এলাকায় হচ্ছে বিভিন্ন মোটিভ দিয়ে দেখবেন যে অনেক কিছু তৈরি করে, মাটির, কাপড়ের, ঠিক আছে, এই টাইপের জিনিসপত্র বিক্রি হয়। তো তাদের মধ্যে একটা আলাদা একটা মোটিভ বা একটা লোকশিল্প, লোক সংস্কৃতির, বোঝেন কথাটা? বুঝলেই দেখবেন যে পারবেন। লোকশিল্প লোক সংস্কৃতির অন্তর্গত প্রেক্ষাপটে তৈরি সমস্ত ধরনের চাক্ষুষ শিল্পকে অন্তর্ভুক্ত করে। বুঝতে পারছেন তো কথাটা? মানে যেসব শিল্প চোখে দেখা যায়, চাক্ষুষ যে শিল্পগুলো, সেগুলো লোকশিল্পের অন্তর্ভুক্ত এবং লোক সংস্কৃতির অন্তর্ভুক্ত বা লোক সংস্কৃতির প্রেক্ষাপটে। এটা লোক সংস্কৃতির প্রেক্ষাপট না একটা? তো এই প্রেক্ষাপট গুলো হচ্ছে যে আমাদের প্রতিটা অঞ্চলেরই কিন্তু একটা করে সংস্কৃতি আছে, কালচার আছে, এক ধরনের পরিবেশ তৈরি হয়, তাই কি না? সেখান থেকেই হচ্ছে যে আমাদের দৈনন্দিন ব্যবহার্য কর্মক্ষেত্রে বা হচ্ছে বাড়ির প্রয়োজনে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে লোকশিল্পের প্রতিটা জিনিসই আমাদের ব্যাপকভাবে প্রয়োজন। লোকশিল্প অনেক ধরনের সংজ্ঞা রয়েছে, তবে সাধারণত বস্তুগুলি কেবলমাত্র আলংকরিক হওয়ার পরিবর্তে কিছু ধরনের ব্যবহারিক উপযোগ থাকে, যেটা আমি একটু আগে বললাম যে ব্যবহারিক উপযোগ বা আমাদের কর্মক্ষেত্রে যে জিনিসটা আমরা ব্যবহারটা করি সবচেয়ে বেশি। হ্যাঁ, লোকশিল্পের নির্মাতারা সাধারণত সংস্কৃতির ললিত কলা ঐতিহ্যের পরিবর্তে একটি জনপ্রিয় ঐতিহ্যের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে থাকেন। আচ্ছা, ললিত কলা বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আমাদের লোকশিল্পের জন্য নির্দিষ্ট কি কোনো সংজ্ঞা আছে? নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, বা আমরা ওইটাকে কোনো শিল্পের মধ্যে ফেলি না, কারণ এটা তো আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি হচ্ছে যে অটোমেটিকই তৈরি হয় গ্রামের মানুষের মেশামেশি, তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে, তাদের কাজকর্মের ক্ষেত্রে অটোমেটিকই এই লোক সংস্কৃতিটা তৈরি হয়ে গেছে না? যেমন একজন কুমার বা কামার, ওরা যে জিনিসগুলা তৈরি করে, সেগুলো কি আসলে ওর মধ্যে কি শিল্পে মানুষকে দেখানোর জন্য তৈরি করে না? ওটার একটা ব্যবহারিক উপযোগ আছে। হ্যাঁ, ব্যবহারিক যে উপযোগ এবং কালচারের একটা অংশ। যেমন হাঁড়ি পাতিল এক এক অঞ্চলে এক এক স্টাইলে বানায়, দা বটি এক এক অঞ্চলে এক এক রকম ভাবে বানায়। তার মানে এটার আসলে নির্দিষ্ট কোনো ললিত কলা নাই। এটা কি ললিত কোনো কলা আছে? নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যার ধরুন হচ্ছে এটা এক একটা এলাকার এক একটা সংস্কৃতি জন্যই হচ্ছে এটা তৈরি হয়। আপনি হাসতেছেন? ও, ওই যে এখানে একটা স্টিকার আছে, স্মাইলের স্টিকার। আচ্ছা, গোষ্ঠীবদ্ধ মানুষ যারা উন্নত সমাজের কাঠামোর মধ্যে বিরাজমান করে কিন্তু ভৌগোলিক অথবা সাংস্কৃতিক কারণে শিল্পের উন্নত ধারাকে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাদের নির্মিত এই শিল্পকে লোকশিল্প বলে বিবেচনা করা হয়। ঠিক আছে, এটাই যে আমি যেটা বললাম যে আসলে লোকশিল্প জিনিসটা আমাদের পার্সোনাল একটা সংস্কৃতি, একটা কালচার, এবং হচ্ছে আমাদের একটা উপলব্ধি, আমাদের একটা বই প্রকাশ, আমাদের ব্যবহারিক উপযোগ, যেটা খণ্ডানো ভাঙা যায় না, যেটা পরিপূর্ণতা পায় হচ্ছে একজন কামার বা একজন কুমোরের কাছ থেকে বা একজন তাঁতির কাছ থেকে, তাই না? তো এই লোকশিল্পকে মানে এই পড়াগুলোর সিস্টেমটা কি জানেন? এই পড়াগুলোর সিস্টেমটা হচ্ছে আপনারা যখন বই থেকে হুবহু কপি করে লিখবেন তখন এক ধরনের মার্কস পাবেন, আবার যখন নিজের মতো করে কথাগুলাকে আপনি আপনার মতো করে লিখবেন তখন বেটার মার্কস পাবেন। এটাই হচ্ছে নিয়ম, বোঝা গেছে? এটাই হচ্ছে নিয়ম। দেখে
বুঝি নাই। খাতাগুলা কে দেখে? হ্যাঁ, পরীক্ষার খাতা যারা দেখে তারা হচ্ছে অবশ্যই আহ প্রাতিষ্ঠানিক কোনো কর্মকর্তা তো হবেই, এটা খুব স্বাভাবিক। সাধারণত এই যে কলেজগুলো যে টিচার গুলো আছে এরা অবশ্যই দেখে না। তাই না? না না, এরা তো বুঝবে না। এরা বুঝবে কি, এই যে খাতাগুলো তো নিয়ম অনুযায়ী খাতাগুলো এখান থেকে চলে যাবে। বোর্ডে হ্যাঁ, নিয়ম অনুযায়ী খাতাগুলো এখান থেকে চলে যাবে, তারপরে আবার আসবে, এসে আমাদের একটা মার্কস ওখানে অ্যাড হবে, আমরা কি দেখলাম কি পড়ালাম সেটার একটা অ্যাড হবে। কোথায় আসবে? এই আমাদের ইনস্টিটিউটে আমাদের আমাদের এখান থেকে একটা মার্কস দিতে হয়। তারপরে হচ্ছে বোর্ডের যারা আহ, বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানের এরকম 7 থেকে 8 জন বা 10 জন একটা গ্রুপ থাকে, কমিটি হয়, তাদের মধ্যে খাতাগুলো বন্টন হয়। ঠিক আছে, বন্টন হয়ে তারপরে এগুলো দেখা হয়। এখন যারা দেখে তারা সাধারণত পিটিআই এর হতে পারে বা প্রাতিষ্ঠানিক কোনো কর্মকর্তা হতে পারে, এইভাবে সিস্টেমটা হয়। এটা বললাম হচ্ছে দেখেন, এই যে খাতাপত্র দেখা বা পড়া বা যে করা এটা আমাদের মুখ্য বিষয় না, যদিও জানার একটা বিষয় থাকে, কিন্তু এটার বড় বিষয় হচ্ছে আমাদের জানতে হবে এবং আমাদের ওই প্রস্তুতি নিতে হবে ওই নিবন্ধনের জন্য। আমরা এখন যে পড়াগুলো পড়তেছি সব নিবন্ধনের জন্য, নট বোর্ডের জন্য পড়তেছি তা না। আমরা পড়তেছি হচ্ছে নিবন্ধনের জন্য, যাতে আমরা পরিপূর্ণতা দিতে পারি, পরিপূর্ণটা নিজের মধ্যে থেকে নিঃসরণটা করতে পারি। নিবন্ধনে নাকি শুধু এমসিকিউ আসবে, তাহলে ছবি এখনো বোঝে না। শোনেন, এখনই নিজের মধ্যে হচ্ছে জড়তা সংকীর্ণতা কেন তৈরি করতেছেন? নিবন্ধন ঠিক আসবে না লিখিত আসবে, আপনি এই দ্বিধাদ্বন্দ্বেই হচ্ছে পড়াশোনা একটু কম করবেন বা বেশি করবেন, বা হচ্ছে গুরুত্ব বেশি করবেন বা কম করবেন, এটা বাদ দিতে হবে। টোটালি বাদ দিয়ে আমি এখানে হচ্ছে জি কথা বেঁধে যাচ্ছে। আপনার সমস্যা কি? সবার সমস্যা বুঝতে পারতেছেন না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 2-3 জন একই কথা বলতেছে, তাহলে মনে হয় নেট প্রবলেম। ম্যাম, আমাদের এখানে কিন্তু হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, তাই না? আটকে গেছে, জং ধরে গেছে। আমি হ্যাঁ হ্যাঁ, সকালে পানি খাই নাই তো এই জন্য আটকে গেছি। আসলে নেটের প্রবলেম হচ্ছে মেবি। হ্যাঁ, একটু ধৈর্য ধরে বসেন, দেখেন 2-4 মিনিটের মধ্যে ঠিক না হলে আমরা হয়তো আরেকবার চেষ্টা করবো ঠিক করে দেওয়ার জন্য, কেমন? তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই সংক্ষিপ্ত আসুক আর টিক আসুক আর রচনামূলক আসুক, উই হ্যাভ ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমরা বেটারটা শিখবো। যেমন আমরা হচ্ছে শিখবো ওই নিবন্ধনে যে বসে থাকবে ওই পরীক্ষার বোর্ডে একজন বিজ্ঞ ব্যক্তিত্ব যে বসে থাকবে ভাইভাতে, সে যাতে একটা প্রশ্ন করলে ওকে আরেকটা প্রশ্নের উত্তর এমন ভাবে উত্তরটা দিব যাতে একটা প্রশ্ন করাও হয়ে যায় ওর মধ্যে। দ্যাটস আপনি হচ্ছে বেটার, সে সময় আপনি হবেন বেটার, ওটাই বেটার। বুঝছেন? ওদেরকে বিভ্রান্ত করতে হবে, আপনার জানাশোনাটা এমন ভাবে থাকতে হবে, সেটা টিকা হোক বা রচনামূলক হোক বা আদারওয়াইজ হোক। কেমন ম্যাম, বুঝতে পারলাম? এখন এক কথায় লোকশিল্পটা হচ্ছে আমাদের গ্রাম্য লোকদের একটা সংস্কৃতি, একটা কালচার, একটা ব্যবহারিক উপযোগ। এটা হচ্ছে এক কথায়। বইয়ের সঙ্গে আমাদের দরকার নাই। ঠিক আছে, বই কি বলতিছে কি না বলতিছে আমাদের নট প্রয়োজন। আমাদের প্রয়োজনটা হচ্ছে আমরা এটা থেকে কি বুঝলাম বা আমাদের গ্রামের লোক সংস্কৃতিটা কেমন হয়। সবচেয়ে উত্তম কি জানেন? এই যে আপনারা একজন কামার কুমারের কাছে কোনো একদিন 5টা মিনিট কথা বলবেন যে এই যে এই জিনিসগুলো আপনারা করতেছেন কি জন্য করতেছেন, দেখবেন বলবে যে প্রথমে আমরা সর্বপ্রথম যখন শুরু করি তখন আমার নিজের প্রয়োজন, তারপর আস্তে আস্তে কর্ম, তারপর আস্তে আস্তে সমাজের একটা চাহিদা, তারপরে আস্তে আস্তে একটু নান্দনিকতা প্রকাশ, তারপরে ওর মধ্যে কি একটু কারুশিল্প অ্যাড হচ্ছে, মানে একটু নকশা খচিত একটু ডিজাইন হচ্ছে। এইভাবে কিন্তু এটা আমাদের সমাজে কিন্তু প্রতিষ্ঠিত শিল্প, যেটাকে আমরা লোকশিল্প বলছি।
কেমন? শুরুতে ব্যবহারিক প্রয়োজন থেকে সৃষ্টি হয়েছে, ধীরে ধীরে করে শিল্প তৈরি হয়েছে। আসলে আমাদের ব্যবহারিক প্রয়োজনটাই বেশি, কিন্তু এটার একটা একটা বিষয় কি, এটার একটা বিষয় হচ্ছে যে যখন এই যে বাইরের দেশের মানুষজন, বিশেষ করে ইউরোপ বা হচ্ছে আমাদের আশপাশের অঞ্চলের অনেক মানুষজন যখন হচ্ছে দেশে আসে, দেশে এসে দেখে যে কিরে এদের শিল্প তো হচ্ছে অলিতে গলিতে, হ্যাঁ, তখন ওরা হচ্ছে নতুন একটা যুগের সৃষ্টির জন্য, নতুন ভাবে শিল্পকে প্রদর্শনের জন্য, এটাকে আধুনিক রূপ দেওয়ার জন্য এই যে বই পত্র বা বিভিন্ন জায়গায় তাদের সম্বন্ধে বিভিন্ন বিষয় উন্মোচন করা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। কিন্তু তাই বলে যে বাইরের দেশে শিল্প নাই তা না। যেমন চীনে কিন্তু লাল টাইপের মাটি কিন্তু খুব কম, কম বললে তারা হচ্ছে এই মাটিতে কাজ করে খুব কম। তারা কি করে? সাদা মাটি দিয়ে কাজ করে। সাদা মাটি দেখছেন? রাইট, চীনা মাটি। কিন্তু আমরা সবাই কিন্তু ব্যবহার করি না? কিন্তু ওরা কিন্তু হচ্ছে এই চীনা মাটির কাজগুলো হচ্ছে বেশি করে। সেই মাটিগুলো আমরাও কিনে নিয়ে আসি, কিন্তু আমরা ট্রাকে করে কিনে নিয়ে এসে আমরা হচ্ছে নিজেদের মতন করে চারুকলায় এগুলো ব্যবহার করি। আচ্ছা, আর এই যে এই লোকশিল্প, কারুশিল্প বা আরো ওই যে নকশিকাঁথা টাইপের যে শিল্পগুলো আছে, যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা যেমন আমাদের প্রয়োজন, তেমনি আমাদের চাহিদা মেটাই, তেমনি হচ্ছে নান্দনিক সৌন্দর্যতা প্রকাশ করে, তাই না? লোকশিল্প, এক কথা লোকশিল্পকে লোকশিল্প বলা যাবে না। লোকশিল্পের একটা বিস্তৃত নিজস্বতা আছে, যেটা আমাদের সংস্কৃতিকে বহন করে, আমাদের কালচারকে বহন করে। এটা হচ্ছে মুখ্য কথা। যেমন ধরেন যে, এটা আমি কেন বলি যে এখন আপনাকে আমি কি করলাম, যে আপনাকে আমি প্যান্ট পরতে দিলাম না, বা প্যান্ট পরতে দিলাম, লুঙ্গি পরতে দিলাম না। আপনি এখন লুঙ্গিটা কতক্ষণ না পরে থাকতে পারবেন? দেখা যাচ্ছে আপনার লুঙ্গি পরার অভ্যাস, রাত্রে আপনার লুঙ্গি পরা লাগে, তখন দেখা যাচ্ছে আপনার লুঙ্গি পরতে দিচ্ছে না, কারণ প্যান্ট পরতে সারাদিন রাত থাকা যায় না, সম্ভব। এক সময় দেখবেন যে পায়ের সমস্ত লোম টোম গুলো সব কেটে গেছে, প্যান্ট পরতে হলো যা হয়, আর বিভিন্ন রকম চামড়া টামড়া ছিলবে, এদিক ওদিক অনেক রকম সমস্যা হবে, র্যাশ হবে, তাই না? বিভিন্ন কিছু হবে। একসময় আপনি আর থাকতে পারবেন না। পারবেন? সম্ভব না। ওনারা পারবেন, ওরা জানে না। আপনারা পারবেন? সম্ভব? সম্ভব না। তো এই কালচারের বিষয়গুলো হচ্ছে আমাদের ঠিক এমনই, যে কালচারই, এই কালচারকে রেখে যদি আমরা নতুন কালচার গ্রহণ করি, তাহলে দেখবেন যে আমাদের নাভিশ্বাস হয়ে যাচ্ছে, আমরা কোনো কিছু শান্তি পাচ্ছি না, তাই কি না? যেমন আমাদের নিজস্বতা যে ড্রেস, আসবাব, খাবার দাবার, স্টাইল, চলাফেরা, এটা একান্তই আমাদের, এটা আমাদের বাঙালি কালচার। এই কালচার পৃথিবী থেকে কেউ আমাদের কাছে কেউ কেড়ে নিতে পারবে না। পারবে? যদি আপনার কাছ থেকে কেউ কেড়ে নেয়, আপনি তাহলে সেদিন মারা যাবেন, তাই কিনা? কালচার হচ্ছে এত স্ট্রং। একটা দেশকে ধ্বংস করতে হলে কি করতে হয়? সে দেশের কালচারকে ধ্বংস করে দাও, এ দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশে ইউরোপিয়ান কালচার ঢুকে যাচ্ছে না? দেখবেন যে ছেলেবেলা দেখবেন যে আস্তে আস্তে নজরুলের, রবীন্দ্রনাথের নাম ভুলে যাচ্ছে, আস্তে আস্তে ক্লাসিক্যাল জিনিসটা কি সেটা ভুলে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের খাবার দাবারের মধ্যে দেখবেন যে অনেক রকম নিত্য নতুন খাবার ঢুকে গেছে। পান্তা ভাত মানুষ ভুলে যাচ্ছে না? পান্তা ভাত ভুলে যাচ্ছে, শাক সবজি, কচুর শাক, লাল শাক, হ্যানটা দেখবেন আস্তে আস্তে উঠে যাচ্ছে। পিৎজা, বার্গার, তাই না? আর মেলা রকম খাবার ঢুকে যাচ্ছে। আমি যেমন একটা বাজে একটা খাবার খাই, হালিম, এগুলো তো ঢুকে গেছে, তাই? ডাল, আমি যদি হালিম রান্না করি, আমি কি দিয়ে রান্না, ভালো মসুর দিয়ে রান্না করবো। আমি 2 বার রান্না করে খাইছি, আমার খুব শখ, কেউ খাওয়াইনি আমাকে, তাই নিজের প্যাকেট নিয়ে চলে আসছি, রান্না করে খাইছি। আর 3 থেকে 4 দিন আগে আপনাদের এক স্টুডেন্ট আমার জন্য এতগুলো নিয়ে আসলো। তো ভাগ্যিস একটু মনটাই খারাপ হচ্ছিল, কেউ যদি চায় আমার কাছ থেকে, দেখলাম কেউ চাইলো না, আমি সব খেয়ে ফেলছি, এক ফুল বাটি। ও একবার লোলুপ দৃষ্টিতে তাকাইছিল, কিন্তু ওকে দেইনি, ভুরুক্ষেপই করিনি যে কেউ আছে আমার পাশে। 3 জনের খাবার আমি একাই খেয়ে ফেলছি। তো আজকেও একটা হালিমের দাওয়াত আছে সন্ধ্যার দিকে। তো যাই হোক, মানে যেটা বলতেছি যে দেখেন যে আমাদের দেশে খাবার দাবার, পোশাক আশাক,
কালচারের যে পরিবর্তনটা এমন ভাবে হচ্ছে, এতে আমাদের রোগ জীবনে বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে বাড়ন্ত জীবনের আয়ু কমে যাচ্ছে, বাড়ন্ত কমে যাচ্ছে। খাবার দাবারের মধ্যে এই যে বিষক্রিয়া ঢুকে যাচ্ছে, এই যে ব্রয়লার টয়লার যেগুলো ঢুকতেছে, এগুলো তো আমাদের কালচারের বহির্ভূত, তাই কি না? আমাদের কালচারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই ধ্বংস করছি প্রতিনিয়ত, যেটা আমরা নিজেরাও জানি না। অথচ দেখবেন যে ওই গ্রামের মানুষগুলোরই অসুখ বিসুখ কম হয়, ওদেরই দেখবেন যে করোনা টিকা নেওয়ার প্রয়োজন হয় না, ওদেরই দেখবেন যে এত ভালো মন্দ খাবারের প্রয়োজন হয় না। ওরাই দেখবেন মোটা চালের ভাত খায়, যেটা প্রচন্ড পুষ্টিকর। আর আমরা চিকন চাল ছাড়া খেতে পারি না। তাও যদি এরকমও হয় যে চিকন চাল মোটা চাল মিক্স করে কেউ খাচ্ছে, সেটাও খায় না। এতে কি হচ্ছে, ধীরে ধীরে আমাদের মধ্যে রোগ জীবাণুগুলো বেড়ে যাচ্ছে, আমাদের আয়ু কমে যাচ্ছে, আমাদের কালচার ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য উচিত কি জানেন, আমাদের প্রতিটা ব্যক্তিত্ব তার নিজস্ব জায়গা থেকে নিজেকে পরিবর্তন করা, মানুষকে পরিবর্তনের কথা না বলে নিজেকে পরিবর্তন করা উচিত, তাই কিনা? যেমন এই যে আউশ বড় আমন যে ধান টান গুলো আছে, তার চাল, সে চাল এবং ভালো চাল দুইটা প্রয়োজনে খেতে না পারলে অ্যাডজাস্ট করে খাওয়া উচিত। শাকসবজি গুলা খাওয়া উচিত, দেশি মুরগি গুলা খাওয়া উচিত, নিজের পুকুরের মাছ খাওয়া উচিত, সেটা দেওয়া সম্ভব না। তো যাই হোক, এইভাবে আমাদের কালচারের প্রতিটা জিনিস হচ্ছে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। হাড়ি পাতিল গুলা মাটির পরিবর্তে এখন বিভিন্ন রকম ফাইবার থেকে শুরু করে সবকিছু ঢুকে যাচ্ছে, প্লাস্টিকে ঢুকে যাচ্ছে। এভাবে আমাদের কালচার গুলো ধ্বংস হচ্ছে, এই জন্য আমাদের লোকশিল্প গুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। কেমন? লোকশিল্প শব্দ দ্বারা যেসব বস্তুকে অন্তর্ভুক্ত করা হয় সেগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হয়, এবং বিশেষ করে সাংস্কৃতিক উৎপাদনের বিভিন্ন শ্রেণীগুলি ইউরোপে তারা ব্যবহার দ্বারা বোঝা যায়, যেখানে শব্দটির উৎপত্তি ঘটে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে একটি বেশিরভাগ ক্ষেত্রেই উন্নত হয়। লোকশিল্প একটি সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনের শিকড় এবং জীবন ব্যবস্থার প্রতিফলিত হয়। তারা লোকশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষেত্রের সাথে যুক্ত সুস্পষ্ট সংস্কৃতির চিরায়িত রূপকে ধারণ করে। এই যে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন ইউরোপীয় কালচারকে ধারণ করছি, ওরা কিন্তু ওদের কালচারটা ঠিক রাখছে। যেমন পিজা, বার্গার, হ্যান ত্যান, এগুলোই তো ওদের খাবার। ওদের খাবার কিন্তু ওরা খাচ্ছে, হটডগ আরো কি কি সব আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু আমাদের খাবারের পাশাপাশি ওদের খাবারগুলো গ্রহণ করে ফেলছি, কারণ আমরা নিজেদেরকে মনে করি আমরা আধুনিক, আমরা ইংলিশ পারি, আমরা ডুড, বা আমরা পাখি ড্রেস পরি, হ্যাঁ, বা আমরা ছেলেরা বিভিন্ন রকম ড্রেস আপ, মানে ওদের কালচারের ড্রেস আপ গুলো পরি। এই তো এই জন্য আপনাদের লুঙ্গির উদাহরণ দিলাম, যে আমরা লুঙ্গিকে যদি ভুলতে না পারি, আমাদের কালচারকে ধ্বংস করতে পারবে না। আমাদের বাঙালিয়ানা কালচার অনেক সময় হাজার হাজার বছর ধরে বিভিন্ন, সে পর্তুগিজ, সে আফগান থেকে শুরু করে, সে ইউরোপিয়ান থেকে শুরু করে, সে আলেকজান্ডার থেকে শুরু করে সবাই গ্রাস করার চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত তারা পারে নাই আমাদের কালচারকে নষ্ট করতে। হ্যাঁ, আমরা তাদের কালচার কিছুটা গ্রহণ করেছি, কিন্তু আমাদের কালচার নষ্ট হয়নি। কিন্তু আমাদের কালচারে ব্যবহার্য জিনিসপত্র আমরা ধীরে ধীরে আমরা নিজেরাই নষ্ট করে ফেলতেছি। আচ্ছা, আমাদের লোক সংস্কৃতির কয়েকটা উদাহরণ দেন তো মিজান ভাই, দেখে বলেন তো। বা লোক সংস্কৃতির যে কিছু বিষয় থাকে, যে সামগ্রীগুলা যেগুলো আমাদের গ্রাম্য সমাজে এখনো তারা সেটাই ব্যবহার করছে, এ ধরনের আসবাবপত্র বা কালচারের একটা উদাহরণ দেন। সেটা নকশি শিকা বলেন, দেন। পাটের তৈরি ব্যাগগুলা, তারপরে হলো হাড়ি পাতিল তো আছে, এরপরে হলো খেজুর পাতা, শীতল পাটি, আপনি একটু বলেন। আপনারা সবাই শুনেন, কিন্তু আপনাদের সহপাঠীদেরকে আমি জিজ্ঞাসা করতেছি, তারা উত্তর দিচ্ছে। এটা আপনারাও চাইলে উত্তর দিতে পারেন। আর আপনি একটু বলেন আরো কিছু, উনি যা বললো তার বাইরে। মিজান ভাই 10-এর মধ্যে 5 পাইলো, আপনি 10-এর মধ্যে 4 পাইছেন। ম্যাম আপনি বলেন। ঝাঁকাগুলো ছিল, হাতের সারা, এটার মানে যেগুলা ভাত তরকারি দিয়ে ঢাকতো, সারাগুলা, এগুলো এখনো চলে গ্রাম অঞ্চলে। আবার যেটা কাঁসার হচ্ছে গ্লাস,
কাঁসারের পিতল বলে স্টিল দিয়ে পিতলের বাটি গ্লাস। কাঁসার প্লেট কখনো খাইছেন? হ্যাঁ স্যার, আমাদের বাসায় আছে? হ্যাঁ। আচ্ছা গ্লাস আছে, সার্ভিস বাটি। আচ্ছা। আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা একটু লোকশিল্পের একটু উদাহরণ দেন দেখি, যে আপনার ব্যবহারিক সামগ্রী বা আপনার পরিচিত কোনো সামগ্রী একটু উদাহরণ দেন। আপনাদের সহপাঠীদের 3 জনের নিলাম, সর্বোচ্চ পাইছে 4 থেকে 5, এর বেশি কেউ পায়নি। আপনারা একটু বলেন। যারা অনলাইনে আছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি লোকশিল্পের একটু ব্যবহার্য জিনিসপত্র বা আপনার পরিচিত কোনো জিনিসপত্র বা আপনার আশেপাশে লোকশিল্পের কোনো বিষয়বস্তু সম্পর্কে একটু বলেন। বুঝেনি নাই? ম্যাম আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ারলি ভাবে? বিলাস সাহেব কোনো কিছু শোনা যাচ্ছে না, কথা বেঁধে বেঁধে যাচ্ছে, কোনো কিছুই শোনা যাচ্ছে না। ওনার কথাটাই আমি আপনাকে বললাম, কিছু করার নাই। আর 5টা মিনিট দেখা হোক, তারপরে নেট নিয়ে আমার কানেক্ট করতে পারেন তাহলে। হাইসা বটি কাস্তি এটা কে বলবে? এটা সবার আগে বলতে হতো, এটা সবার আগে বলতে হতো। তারপরে কি বলতে হতো? শাড়ি, কাপড়, লুঙ্গি, এগুলা কে বলবে? আমি। আগেই চলে গেল নকশি শিকা, শাড়ি কাপড় লুঙ্গি এগুলো তো আছেই। এগুলা আছে না, এগুলা আগে বলতে হবে। এগুলো আপনার মানুষ বেশি চেনেন না। নকশি শিকা, নকশি পাকা আপনি চেনেন। আপনি নকশি শিকা কয়টা দেখছেন জীবনে? না, ওই জন্যই তো বললাম, কারণ এগুলো তো হারাই যাচ্ছে। কিন্তু ব্যবহার্য জিনিসপত্রগুলো আগে আমরা বলবো যে হচ্ছে নকশি শিকা, নকশি পাখা, এগুলো তো থাকেই। এই নকশি শিকা, নকশি পাখা বলার আগে বলতে হবে নকশি কাঁথা, নকশি পিঠা, নকশি পিঠা, তারপরে বলতে হবে নকশি শিকা, নকশি পাখা। এগুলো তো হারাই যাচ্ছে। আচ্ছা, হাড়ি পাতিল, এমনি হাত পাখা, তালের যে হাত পাখা গুলা সেটা। তারপরে হচ্ছে মাটির যে খেলার পাত্রগুলো থেকে গ্রাম্য মেলা হলেই যে বিভিন্ন মানুষজন তৈরি করে নিয়ে আসে, এটা কিন্তু আমাদের হেভি বড় একটা ঐতিহ্য, জানেন? এই যে রুমালে কাজ করা মাটির জিনিসপত্র গুলো, এটা মারাত্মক আমাদের ধরনের মানে একটা সংস্কৃতি। তারপরে হচ্ছে আসবাবপত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র, হাড়ি পাতিল, কলস, শিকা, ঢাকনা, তাই না? তারপরে হচ্ছে মাটির ব্যাংক, ওগুলো তো বললাম যে মাটির জিনিসপত্র আছে। তো এই জিনিসগুলো যদি না থাকে আমরা কিন্তু আমাদেরকে কল্পনাতে চিন্তা করতে পারবো না। পারবো? কল্পনাতে চিন্তা করতে পারবো না। যেমন যে হ্যাঁ, যেমন আমি তো মনে হয় 10 বছর থেকে কোনো লুঙ্গি পরি না, হাফ প্যান্ট পরি। কিন্তু লুঙ্গিটা আমার মাঝে মাঝে পরতে ইচ্ছা করে, কিন্তু লুঙ্গি আমার নাই। এটা আমার খুব কষ্টকর একটা বিষয়। আমাকে মাঝে মাঝে মা একটা গিফট করে বা ওয়াইফ গিফট করে, ওটা দেখা যাচ্ছে কোনো না কোনো করবে, এটা নষ্ট হয়ে যায়, আর কেউ দেয় না, আমার আর কিনতে ইচ্ছে করে না। মানে অভ্যাস হয়ে গেছে আমার। হ্যাঁ, স্কুল বয়স পর্যন্ত পড়ছি, তারপর থেকে আর মানে অভ্যাসটা নাই। কিন্তু ওটাই বলতেছি যে কালচার গুলো আস্তে আস্তে, যে বাইরের কালচার গুলো এইভাবে মানে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, এতে করে কি হচ্ছে যে আমাদের পরিবেশের সাথে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, খাওয়া দাওয়া, ব্যবহার্য জিনিসপত্র, সেগুলো আমরা না করে যখন অন্যগুলা করছি, তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমতেইছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নাই হয়ে যাচ্ছে এবং নতুন নতুন রোগের আবিষ্কার হচ্ছে। এখন তো রোগের পরিমাণ বেড়ে গেছে। অসুখ হলে নর্মালি দেখা যাচ্ছে 105, 7 ডিগ্রি, 9 ডিগ্রি জ্বর হচ্ছে, কিন্তু সহজে ভালো হচ্ছে না, অ্যান্টিবায়োটিক না খাওয়া পর্যন্ত ভালো হচ্ছে না। ধীরে ধীরে কি হচ্ছে, আমরা একদম সনাতন পদ্ধতিতে সেই গাছামু বা সেই হচ্ছে আয়ুর্বেদিকের দিকে আবার ঝুঁকতে শুরু করেছি, কারণ আমাদের আর উপায় নাই। দুদিন পরে কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করবে না। আমাদের ওই লোক সংস্কৃতির যে গাছগাছালির যে ওষুধপত্র, সেটা ছাড়া আর কাজ হবে না। যতদিন পর্যন্ত আমরা ব্রয়লার খাওয়া বাদ না দিব, যতদিন পর্যন্ত আমরা হাইব্রিড খাবার খাওয়া বাদ না দিব, যতদিন পর্যন্ত হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে অটো রাইস মিলের চাল ডাল গুলো আছে এটা কম করে না খাবো, ততদিন পর্যন্ত আমাদের রোগগুলো ক্ষমতা বাড়বে না বা এগুলো কম আসবে। এখন প্রতিটা খাবারে বিষক্রিয়া যুক্ত হয়ে গেছে, তাই কিনা? মাছ আর মুরগি, এই দুইটা বাঙালির প্রধান খাবার না? খাবেই।
সেই মাছ এখন হচ্ছে যে যে উন্নত মানের ফিড, সেটাই যে কি যেন, না না না, ওই যে কিছু কিছু কেমিক্যাল জাতীয় খাবার, এসিআই হোক, সোনালী হোক, রূপালী হোক, তীর হোক, যেটাই হোক, সবগুলোই হচ্ছে ওই যে বিষাক্ত মানে কেমিক্যাল যুক্ত খাবার এক কথায় যেটা বলা হয়। এই কারণে ধীরে ধীরে আমাদের অভ্যাসগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে অভ্যাস বেশি খারাপ হচ্ছে, যদিও এই যে আমাদের প্লেট, স্টিলের প্লেট, বা আমরা যে কিসের প্লেটে খাই, মেলামাইন, আর একটা এই যে টিন টাইপের প্লেট, যেটা কিসের প্লেট, স্টিলের প্লেট, ওটা কিন্তু খারাপ না, ওটা কিন্তু ভালো আমাদের শরীরের জন্য। হ্যাঁ, মাটিরটা ভালো, ওটাও ভালো, কিন্তু তারপরে আমরা এই যে মেলামাইন, প্লাস্টিক বা আরো অন্যান্য যে পাত্রগুলো আছে না, এটা পরিহার করতে হবে। মানে আমাদের লোকশিল্পের যে অন্তর্গত যে ব্যাপারগুলো আছে, আপনি একদিন চিন্তা করেন যে আপনি যদি আপনার বাসায় মাটির পাত্রতে খাওয়া শুরু করেন, কারণ আমারই খুব শীঘ্রই ইচ্ছা আছে, আমি নিজেও করিনি এখনো, আমার ইচ্ছা আছে যে মাটির পাত্রে খাওয়া শুরু করবো। কিন্তু সেগুলোর মধ্যে উপরে ওই উপরে একটু গ্লেজ টেলেজ দেয়া আছে, তাই না? তাহলে তো লাভ হলো না। কেন? ওদের তো এক প্রকার হচ্ছে মাটির, না মাটির এক প্রকার হচ্ছে কেমিক্যাল, মাটি দিয়ে তৈরি এক প্রকার ইয়ে পাওয়া যায়, রং পাওয়া যায়, সেগুলো ওরা দিলে এক প্রকার গ্লেজও দেয় সেটাতে খেতে হবে। ওই যে বললাম যে আমরা তো উপরের দোকানে যাবো, আমরা তো নিচের ভাঙাচোরা দোকানে যাবো না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে আমি আপনারা যতটুকু বললেন, আমি একটু এখানে দেখেন যে আমি একটু এখানে দিই, বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের চৌদশপত্র। প্রথমে মাটির ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা, ধীরে ধীরে গলিত, এটা কাঁসা তৈরির উপকরণ। তারপরে এখানে আছে পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের। মাটির কলস, হাঁড়ি, পাতিল, ছানকি, ফুলদানি, দইয়ের ভাঁড়, রসের ঢিলা, সন্দেশ, পিঠার সাজ, টেপা পুতুল ইত্যাদি গড়বার কাজে বাংলাদেশের পালপাড়া ও কুমোরপাড়ায় আদিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, ডাইদানি, চায়ের সেট, কৌটা, বাক্স বা ঘর সাজানোর নানা ধরনের শৌখিন সামগ্রী সবকিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া পুরনকালের মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায়, তা এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। আমি একটু বাদ দিয়ে পড়লাম, তো ঠিক আছে। আচ্ছা, নকশি সাজ লোকশিল্পের একটি স্থায়ী ফর্ম। মাটি, পাথর অথবা কাঠ দিয়ে বিভিন্ন ডিজাইনের সাজ তৈরি করা হয়। এই সাজে ফেলে বস্তুকে বিভিন্ন আকৃতিতে রূপদান করা হয়। কাঠের নকশা করা সাজে রং লাগিয়ে কাপড় ও কাঁথা ছাপানো হয়। কাঠ, মাটি ও পাথরের সাথে মিঠাই, ক্ষীর, আমসত্ত্ব, গুড়ের পাটালি ইত্যাদি তৈরি করা হয়। বই সংযোগ, তাই কিনা? খুলনার মাদুর এবং সিলেটের শীতল পাটি সকলের কাছে পরিচিত। তার মানে খুলনার হচ্ছে মাদুর মানে কি? সব, রাইট। আর শীতল পাটি মানে বেতের গাছ আছে ওইরকম টাইপের আর কি, কিন্তু বেত গাছ না, ওটা দিয়ে এই শুধু কাঠই বানানো অ্যাড না। আমার কথা হচ্ছে শীতল পাটি, যে শীতল যে বলে, ওই যে যেটা দেয় ওটাই আপনি বললেন। হ্যাঁ, ওটা আসলে খেজুর তো না, শীতল গাছেরই শীতল গাছ। বেতের গাছে কবে দেখবে, কিন্তু ওটা বেতের গাছ না, উনি যেটা বললো আমিও একমত, কারণ আমিও এর আগে একজনকে, বেত তো আমাদের এদিকেও পায়, না বেত তো আমাদের ক্যাম্পাসেও আছে, বিশ্ববিদ্যালয়ে আছে। বেতের গাছে না, বেতের গাছের মতোই বেতের গাছের পাতা দিয়ে করা হয়, সেটা কিন্তু এতটা এরকম না, ওটা আলাদা। আর আপনি যেটা বলতেছেন সেটা আমার দেখা না, ওটা শীতলী গাছ নাকি? ওই গাছের ইয়াতেই শীতল পাটিটা বানানো হয়। আপনি ওই গাছের নামটা আমাকে বলবেন, জেনে গাছের নামটা জানি না, চেষ্টা করবেন জানার। আমিও চেষ্টা করবো, আমার ওটা জানা নাই। ঠিক আছে, মানে ভুলে গেছি আর কি, শুনছি কিন্তু ভুলে গেছি। আচ্ছা, আপনি যে পান খাচ্ছেন, কি পান খাইলেন? হাকিম খানা কাঁচা। হাকিম হেনা
ও সোহাগ যোদ্ধা, মোহিনী, তারপরে হচ্ছে যে আরো কি কি যেন, শোভা, সুরভি, পানপরাগ। আমি তো মেলা যোদ্ধার নাম জানি, কারণ কি আমি পান খাই না, শখে খায়। আচ্ছা যাই হোক, এই যে পান, পানও তো আমাদের একটা কালচারের অংশ, তাই কিনা? পান বানাতে পারেন? পানের যে বাটালিটা তৈরি হয় সেটা সেটা কিসের অন্তর্গত বলেন তো? কোন শিল্পের অন্তর্গত? কারুশিল্প বলা যাবে না? কিভাবে বলা যায় না? একটু ভাবেন। আচ্ছা, লোক শিল্প, না না, লোক শিল্প, লোক শিল্প মানে কি? এক প্রকার লোকদের দ্বারা যে শিল্পটা তৈরি হচ্ছে সেটাই লোক শিল্প। সেই লোক শিল্প যখন কোনো কারুকাজ করা হয় সেটা হচ্ছে কারুশিল্প। তাহলে আমি কারুশিল্প কেন বলবো না? যায় না? অবশ্যই আমি ওটাই বলতে চাচ্ছি যে কারুশিল্প লোকশিল্প দুইটা পাশাপাশি, কিন্তু একে অন্যের পরিপূরক, একে অন্যের শত্রু না, কিন্তু একে অন্যের পরিপূরক। কাঁসা, এটা কিন্তু ভালো। শাখা, শাখা, হ্যাঁ তাই। আমি এটার নাম শুনছি, ঠিক আছে, আমি কখনো যাইনি। শাখারি পাড়া, না ওই যে বিলাস ওর বন্ধু বান্ধব নিয়ে ছোটবেলায় আগে ওদিক যে বসে থাকতো, কোন কোন মেয়েরা আসতো দেখতো, ওটাই ছিল ওর কাজ। আচ্ছা, শাকারি পাড়াটার কোথায় ধরতেছে? জামনগর। আচ্ছা, যারা অনলাইনে আছেন তারা একটু আর একটু বলেন দেখি, একটু লোকশিল্প সম্পর্কে বলেন। শুধু শুনলেই তো হবে না, বলতে হবে তো। ম্যাম বা কোনো ভাইজান আমার কথা শুনতে পাচ্ছেন না? এখনো শোনা যাচ্ছে না? যাচ্ছে, তাহলে উদাহরণ দেন ম্যাম, লোকশিল্পের কিছু উদাহরণ দেন। আপনি যেটা পারেন সেটা থেকে উদাহরণ দেন। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? তাই তো দেখতেছি, জিজ্ঞাসা করলাম আর শুনতে পাচ্ছে না। একটু আগে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ফাঁকিবাজ হয়ে গেছে সব। ম্যাম শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? নো সাউন্ড। ওকে। গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক বলেই নয়, শীতল পাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। অতীতে শীতল পাটির বহু বহু দক্ষ কারিগর ছিল। এই শিল্পীদের নিয়ে এককালে ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতল পাটি তৈরি করেছিল। হাতির দাঁতের শীতল পাটি, ও কি পরিমাণে আয়সী! হ্যাঁ, হাতির দাঁতের শীতল পাটি, নবাব পরিবার। ঢাকার জাদুঘরে তা সংরক্ষিত আছে। আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা, হাত পাখা, ফুল পিঠা তৈরি করা হয় তা মোটেও অবহেলার জিনিস নয়। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌন্দর্য প্রিয়তার প্রকাশ ঘটে এইসব জিনিসপত্রের মধ্যে দিয়ে। বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারি না। ছোটখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচির নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করছে, যা শুধু আমাদের নিজেদের দেশেই নয়, বিদেশে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া লোকশিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনা দেখা যায় পুতুল, টোপর ইত্যাদির মধ্যে।
পরের পুতুল তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ। অনেকাংশে এইসব পুতুল প্রতীকধর্মী। এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে, তেমনি বিদেশেও পয়সা উপার্জন করে। লোকশিল্প সংরক্ষণ এবং সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহরগুলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায়, অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যা কিছুটা সমাধান হয়। এই যে এগুলো ধীরে ধীরে কিন্তু আমাদের মধ্যে থেকে হারায় যাচ্ছে, তাই না? ধরেন বাঁশ দিয়ে যেমন চীনারা পৃথিবীর মোটামুটি 65% বাঁশ, কিন্তু আরো বেশি একটা অংশ শুধু চীনে উৎপাদন হয় গোটা পৃথিবীর মধ্যে। তো সেখানে বাঁশের শিল্প কিন্তু আমাদের এই অঞ্চলেও বহু প্রাচীন কাল থেকেই কিন্তু আছে না? কিন্তু আমাদের এই বাঁশের শিল্পকর্ম কিন্তু নান্দনিক লোকশিল্পের যে অন্তর্গত, সেখানে কিন্তু অনেক শিল্পকর্ম তৈরি হয়, অথচ সেগুলো কিন্তু ধীরে ধীরে হারায় যাচ্ছে। কেন? কারণ এখন দেখা যাচ্ছে যে বাইরে থেকে এই বাঁশের এমন এমন কিছু শিল্পকর্ম আসছে যেগুলো অনেক নান্দনিক, অনেক সহজলভ্য এবং হাতের নাগালেই পাচ্ছি। কিন্তু আমাদের দেশের যারা লোকশিল্পের অন্তর্গত আছে, তারা যখন এই শিল্পটা করছে, আমার অক্সিজেনের সমস্যা হয়েছে, তারা যখন এই শিল্পকর্মগুলো করছে, তখন সেটা কি হচ্ছে, আমরা একটু বেশি দামে কিনে ফেলতেছি। তখন মনে হচ্ছে যে বাইরের দেশের শিল্প কিনাই ভালো, দাম কম পড়ছে, আমাদের দেশে দাম বেশি পড়ছে। কারণ কি, আমাদের এগুলোতে আধুনিকতা নাই। এই জন্য ফলে ধীরে ধীরে এই লোকশিল্পগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে। আধুনিকতা বলতে যে বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়, বাঁশের মূল্য দিয়ে অনেক কিছু তৈরি হয় না, কাগজ, সুতা, শাড়ি, কাপড় সব হচ্ছে। আমরা কিন্তু ওই এক সিল্ক নিয়ে পড়ে আছি, আর এক ওই কারিগররা যে ওই যে টাঙ্গাইলের শাড়ি টাড়ি ওগুলো নিয়ে কিন্তু পড়ে আছি। আর সাদাতপুরের শাড়ি লুঙ্গি, তাই কি, গামছা আর লুঙ্গি, জামদানি, এই কটার মধ্যে পড়ে আসছি না। এখন তো এগুলো নিত্য নতুন অনেক কিছু আসতেছে। কলা গাছের দিয়ে সিল্ক তৈরি হচ্ছে, কলা গাছের যে ছোবর দিয়ে, বাঁশের দিয়ে উন্নত মানের জামা কাপড় তৈরি হচ্ছে। করছেন ব্যবহার করছেন? সত্যি? কেমন? খসখস করে? গেঞ্জি পরে ঘুমাবেন, পাঞ্জাবি পরে ঘুমাবেন? কিছু একটা গায়ে থাকলে তো সমস্যা হয় না, কিন্তু যদি খালি গায়ে শুই ফেলা যায়, মানে একটু ডিস্টার্ব হয়। যেমন এই যে সিল্কের, আমার বাসাতে একটা চাদর আছে, যখন ওই যে বাসায় কোনো উন্নত মানের মেহমান আসে, তখন দেখা যাচ্ছে যে ওই একটা চাদর বের করে ওটা চেঞ্জ করা হয়। মজার ব্যাপার হচ্ছে, ওইটা খালি গায়ে ওটাতে শোয়া যায় না, গায়ে উসকুস করে, বা অ্যালার্জিগত সমস্যা থাকলে দেখা যাচ্ছে কোন জায়গায় একটু চুলকানোর চেষ্টা হয়, বিভিন্ন ধরনের নান্দনিক ডিস্টার্ব করে। কিন্তু একটা নর্মালি চাদরে কিন্তু এই সমস্যাগুলো হয় না। অতিরিক্ত দামিগুলোতেই সাধারণত সমস্যাগুলো হয়। কেন জানেন? আমরা ব্যবহার করতে করতে অভ্যস্ত হতে পারিনি, কারণ আমাদের কালচারটা তো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। বাঁশের যে কাগজপত্র গুলা এত নান্দনিক, এত সুন্দর, যেটা চীনে হয়, আমাদের দেশে যদি এটা খরচও কিন্তু বেশি না, জাস্ট বাঁশের আঁশটাকে পরিষ্কার করতেছে, পরিষ্কার করে সেই মন্ডগুলোকে কুচি কুচি করে কাটছে, কাটার পরে সিদ্ধ করছে, সিদ্ধ করার পরে সেটা পানিতে আবার সিদ্ধ করছে, শুকাতে দিচ্ছে, দেওয়ার পরে ওখান থেকে ছাঁচে করে তুলে নিয়ে হেভি উন্নত মানের কাগজ তৈরি হচ্ছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে নিজস্বতা পৃথিবীতে সেই মানুষগুলা নিজেকে প্রমাণ করতে পেরেছে, সেই মানুষগুলা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সেই মানুষগুলাই আজকে পৃথিবীতে দক্ষ, বা যাদেরকে সবাই চেনে, যাদের নিজস্বতা আছে। নিজে যেটা তৈরি করছে এবং সমাজে যেটা প্রতিষ্ঠিত করছে, সেটাই সাকসেস হয়। আপনি কিন্তু অন্যের অনুকরণ করে কিন্তু কেউ কোনোদিন সাকসেস হতে পারেনি। আছে এরকম পৃথিবীতে উদাহরণ? নাই। কিন্তু যারা যারা নিজস্বতা আছে যার মধ্যে, তারাই কিন্তু পৃথিবীতে এরকম প্রতিষ্ঠিত হয়েছে। যে আপনি ধরেন এখন নিজের কোনো জিনিস তৈরি করবেন, আপনার সময় লাগবে। আপনার নিজেকে করতে কিন্তু সময় লাগবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেটা যদি কেউ একভাবে পরিপূর্ণভাবে ধরে রাখতে পারে, তাহলে এটা একসময় বিশাল নান্দনিকতার জায়গা তৈরি হয় এবং
এর উপযোগ তৈরি হয়। মাঝখানে যেমন আমার ইচ্ছা ছিল আমি কিছু টপ তৈরি করব, আমি কিছু টপ তৈরি করলাম, টপ তৈরি করে করে বিক্রি শুরু করলাম। সে এত বড় বড় টপ, মনে হচ্ছে যে মেশিন দিয়ে বানানো, কিন্তু হাত দিয়ে বানাইছি আমি। গাছ মানে আমি রেস্টুরেন্টের জন্য তৈরি করছিলাম। বড় বড় রেস্টুরেন্ট গুলো থাকে না, ওরা বড় বড় টপের অর্ডার দেয়, দিয়ে সাজায়, উন্নত মানের গাছ টাছ লাগায়। তো ওই টপ গুলা আমাকে অর্ডার দিছিল। তো আমি হচ্ছে প্রথমে কেনার চেষ্টা করছিলাম। তো এক একটা টবের দাম আমার কাছে চাচ্ছে হচ্ছে 15,000, 20,000, 30,000, 40,000 টাকা করে চাচ্ছে। এত বড় বড় এক একটা টপ, এই সাইজ। এখন আমার তো মাথা ঘুরে গেল, শালা আমি একজন আর্টিস্ট, আমার কাছে এতগুলো দাম চাচ্ছে, এ তো বিপদ। তখন আমি এই যে ছাদ তৈরি করতে হয়, প্রথমে আমি একটা টপের ড্রয়িং করি, একটা এত বড় একটা কাগজে টপের ড্রয়িং করি, একটা সাইডে ড্রয়িং করি যে এই সাইডটা আমার টপের দেখতে কেমন হবে। ড্রয়িং করার পরে তারপরে ওটা হচ্ছে কার্বন করে একটা মোটা কাগজে ছাপ তুলে নেই, কাগজটা কাটি, এক সাইড কাটি, কাটার পরে ওটা দিয়ে একটা লোহার মানে 2-3 হাজার টাকা দিয়ে ফ্রেম তৈরি করছিলাম। ওই যে টিনের পার্ট গুলা থাকে না, স্টিলের পার্ট গুলা, সেই পার্ট গুলা কিনে সেটা আমার ড্রয়িং অনুসারে সেই পার্টটা কেটে একটা ছাদ তৈরি করছিলাম। করে উপরে একটা রড, মাঝখানে একটা রড বসাইছি। রড বসানোর পরে সেই যে টিনের যে পার্টটা সেই রডের সাথে লাগাইছিলাম। লাগানোর পরে এবার ওইটা যখন এই ছাদটা যখন আমি এভাবে ঘোরাই, তখন অটোমেটিক মেশিনের মতন করে আমার টপটা তৈরি হয়। এটা আমার লাইফের প্রথম এবং শেষ। ওই 3টে টপ তৈরি করছিলাম, 3টে টপ আমি বিক্রি করছিলাম মোটামুটি 80,000 টাকা দিয়ে, বুঝছেন। কিনতে চাইছিলাম, কিন্তু যেগুলো কিনতে যাচ্ছে সেগুলো হচ্ছে ঠুনকো। আর আমি একদম তৈরি করছিলাম স্পেশাল, একটু লোক নকশা টকশা ডিজাইন করে। এত বড় বড় টপ বাংলাদেশে কোথাও কেউ বানায় না, এগুলা হাতে ছাড়া বানানো হয় না, এগুলো সাধারণত থাইল্যান্ডে হয়। ওদের কিছু ইউটিউব দেখে আমি এটা শিখছিলাম। আমি করলেই হবে অর্ডার, আমি তো ওগুলোতে সময় দিতে পারছি না। আমার যে গ্যালারি ছিল সেই গ্যালারিতে এই কাজকর্মগুলো করতাম। নিত্য নতুন টপ তৈরি করতাম, নিজস্ব লোকজ ডিজাইনের টপ, বা আপনার হচ্ছে যে বিভিন্ন প্রকার আসবাবপত্র, ডাইনিং, তারপরে হচ্ছে ডাইনিং টেবিলের গেট, শোকেস, মেয়েদের যে আয়না টানা থাকে, শোকেস থাকে না, এইসব জিনিসপত্র আগে আমরা তৈরি করতাম, অর্ডার নিয়ে সেগুলো বিক্রি করে দিতাম। কিন্তু পর্যাপ্ত পরিমাণে তৈরি করতাম না, টাকার একটা ব্যাপার থাকতো, তো খরচ হতো অনেক। না, শুধু মাটি দিন, আমরা যা পাইতাম তাই দিয়েই করতাম। কেরোসিন কাঠ, মাটি, তারপরে এই যে টপগুলো যেগুলো করছিলাম এগুলো কিন্তু মাটি না, এগুলো হচ্ছে সাদা সিমেন্ট, এমনি সিমেন্ট ঢালাইয়ের, টোটালি ঢালাইয়ের। এমনি কি 40-50 হাজার টাকা করে এতগুলো দাম নিচ্ছি টোটালি। এগুলো হচ্ছে নিজেরাই আমরা ড্রয়িং করে ডিজাইন করে করছিলাম, ঠিক আছে। এইটা আপনার এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে বাটার মোড়, চেনা আছে? বাটার মোড়ের সামনে নুকসা নামে একটা রেস্টুরেন্ট ছিল, একদম 10 তলায় টপ ফ্লোরে, নুকসা, হোটেল নুকসা। আমাদের এলাকার এক ছোট ভাইয়ের, না না না, খাবার হোটেল, যেখানে যেখানে এক কাপ কফির দাম হচ্ছে 250 টাকা, 300 টাকা। বোঝা গেছে কাহিনী? ওই রেস্টুরেন্ট গুলোতে আমি হচ্ছে এটা করে দিছিলাম, আর কিছু সাজসজ্জা করে দিছিলাম লোক জিনিসপত্র দিয়ে, কিছু পেন্টিং করেছিলাম, পেন্টিং এর জন্য 2.5 লাখ টাকা নিয়েছিলাম। দেখ মোটামুটি ওখানে আমি প্রায় 4.5 কি 5 লাখ টাকার কাজ করছিলাম মাসখানেক ধরে। তো এগুলো যখন হচ্ছে রেয়ার, যখন আমি কোনো জিনিস পাই না তখন আমার মেজাজটা খারাপ হয়। কিন্তু এগুলো যখন অধিক দাম তাও নাই, তখন হচ্ছে ডাইরেক্ট রিস্ক দিয়ে নিজে তৈরি করি, কারণ আমি একজন ডিজাইনার, আমি একজন আর্টিস্ট, আমি কেন পারবো না? বুঝলেন? সাহস এবং মনের ইচ্ছা থাকলে একজন মানুষ সব করতে পারে। তার একবার নষ্ট হবে, 2বার নষ্ট হবে, 3বার নষ্ট হবে, 5বার নষ্ট হয়ে যেটা আপনি শিখবেন সেটা হচ্ছে রেয়ার। আর কেউ একবারে যেটা শিখবে সে আপনার কাছে কিছু না, কারণ আপনি 5বার করছেন। বোঝা গেছে? বিদেশিরা এই কাজটাই করে, একবারে করতে পছন্দ করে না, তারা একাধিকবার করে, এই জন্য সেটাতে এক্সপার্ট হয়ে যায়। তো আমাদের লোকশিল্পগুলো এমনই, যেগুলো আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এবং এর মধ্যে নান্দনিকতা থাকবে, এর মধ্যে আমাদের মাটির গন্ধ থাকবে, আমাদের নারীর টান থাকবে, আমাদের ভালো লাগা থাকবে, দামের সাশ্রয়িতা থাকবে, এবং জীবনের অসুখ বিসুখের ক্ষেত্রে অনেক বড় একটা হেল্প পাবে। সেটাই হচ্ছে লোকশিল্প। লোকশিল্পের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। আর লোকশিল্পটা এভাবেই, কারুশিল্পটাকে জাস্ট বলবেন যে
লোকশিল্পের অন্তর্গত অনেক কিছু যেমন আছে, যেমন টেপা পুতুল আছে, তাই না, ফুলদানি আছে, তারপরে ওই যে বিভিন্ন রকম হাড়ি পাতিল আছে, ওই যে পানের বাটা বলেন আছে, এগুলোর উপরে তো কারুকাজ করা হয়। আপনি যেখানে বলেন যে শাখা, শাখার যে কারুকাজ টারুকাজ গুলো আছে, এটা কিন্তু কারুশিল্পের অন্তর্গত। এই টোটাল জিনিসপত্র গুলা লোকশিল্প এবং কারুশিল্প কিন্তু পাশাপাশি এবং আমাদের সমাজের একটা বিশাল একটা অঙ্গ। এই অঙ্গকে বাদ দেওয়া যাবে না, মনে থাকবে ম্যাম। লোকশিল্প কারুশিল্প কি পরীক্ষায় আসলে কোনোদিন ভুল হবে? খালি একবার রিডিং দিয়ে, এবারও তো আসছিল, খালি একবার রিডিং দিবেন। ওই লোকশিল্প আলাদা, এই লোকশিল্প কিন্তু আলাদা। ওই লোকশিল্প হচ্ছে প্রাথমিক, এই লোকশিল্প একটু ডিটেলস। না, আপনারা আগের লোকশিল্প তো পড়ছেন প্রথম সেমিস্টারের, তার থেকে এটা একটু আপডেট হওয়া উচিত না? প্রথমটা হচ্ছে জানছেন, আর একটা এটা হচ্ছে জানার পরে একটু গবেষণা হচ্ছে, আবার জানার চেষ্টাটাও হচ্ছে। ধরেন যে পিএইচডি গুলা কি, পিএইচডি বা গবেষণা গুলা কি, এই যে আমি যে একটা বিশাল বড় টপ বানিয়েছি যেটা বাংলাদেশে কেউ বানায়নি প্রয়োজন ছাড়া, এটা একটা গবেষণা। আমি কি করলাম, কোথা থেকে কি করলাম, শুরুটা কিভাবে করলাম, এটার কি নাম দিচ্ছি না দিচ্ছি, ইতালিয়ান ফর্মে লিখতে হয়, দেশি ফর্মে কিছুটা অ্যাড করতে হয়, বিভিন্ন ভাবে লেখা কালেক্ট বইপত্র দিয়ে টোটালি একটা গবেষণা পত্র তৈরি করে দিয়ে জমা দিতে হয়। সেই জমাটা হচ্ছে 8-10 জন বোর্ড থাকে, বোর্ডের আন্ডারে সবাই দেখে, দেখার পরে তারা অনুমোদন দেয়, সিল সাপ্পর দেয়, হ্যাঁ আপনি হয়ে গেলেন ফেলো। এই হচ্ছে আমাদের, আমি যে গবেষণাগুলো করতেছি এখন সেটা হচ্ছে কাজ। হ্যাঁ, তো এটারই হচ্ছে যে কাজ। এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে আপনি নিজে একটা গবেষণা করতে পারবেন। আপনি নিজেরাও রান্না বান্না করতে করতে এত পরিমাণে এক্সপার্ট হয়েছেন, সেটাকে করে নিতে পারবে, ওটাও একটা গবেষণা। আপনি ওটারই একটা বই লিখেন, দেখেন আপনার একটা গবেষণা হয়ে গেল। গবেষণাটা ওই যে অনেকে উদাহরণ দেয় না, আমি এটা করতেছি আমি ওটা করতেছি, এটা হচ্ছে ছেলে মানুষের বিষয়। প্রতিটা মানুষই কিন্তু গবেষণা করে, কেউ সিগারেট খাওয়া নিয়ে গবেষণা করে, কেউ পান খাওয়া নিয়ে গবেষণা করে, হাকিমপুরি, সাদা সুপারি, আর একটা কি যেন বললো, হ্যাঁ, সে কিন্তু জর্দা খাইতে খাইতে আগে পূর্ব যুগের জর্দা গুলো ছেড়ে দিছে, এখন নতুন করে নিত্য নতুন জর্দা খাওয়া শুরু করছে। তো ওনার যদি পান খাওয়ার এক্সপিরিয়েন্স যদি 10 বছর হয়, উনি যদি একটা বই লিখে, সেটা কি একটা গবেষণা না? এটাই হচ্ছে এমফিল গবেষণা। বা বিক্রি না হোক, আপনার বিক্রি হওয়ার তো দরকার নাই। দেখবেন পান খাওয়া নিয়ে দেখবেন বহু বই আছে, আপনার আগে করে গেছে, আছে না? গবেষণা তো জানানো সবাই, কিছু একটা জায়গা আপনার যখন বইটা নিবন্ধিত হবে না, তখন একটা জায়গা অটোমেটিক পাবে, সেটা পড়লে কি না পড়লে কি কোনো না কোনো এক সময় আপনার বই খুলতেই হবে। গবেষণার সিস্টেমটা এমন, কেমন? তো এটাই হচ্ছে লোকশিল্প কারুশিল্প। আর জীবনে যদি এটা আপনাদেরকে হাত না দেওয়া লাগে, আপনাদেরকে আর বিষয় না বলা লাগে। এখন এর পাশাপাশি আসবে হচ্ছে ভারতের লোকশিল্প। এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষ যদি বলা হয়, কালীঘাট মন্দির বা কালীঘাট চিত্র, হ্যাঁ, এটা কিন্তু বিখ্যাত। আচ্ছা, একটা কথা বলি, দেখেন যারা অনলাইনে আছে সবাই শোনেন, যদি এখানে কিন্তু একটা ব্যাপার ঘটবে, ভারতবর্ষের লোকশিল্প বা ভারতের লোকশিল্প, বাংলাদেশের লোকশিল্প, বাঙালির লোকশিল্প, এগুলো কিন্তু একটু বোঝার বিষয় আছে। যেমন আমরা তো ভারত থেকে মাত্র কয় বছর হলো, এই 60-70 বছর হচ্ছে আলাদা হওয়া, তাই না? তার আগে এটা কি ছিল? ভারতবর্ষ। আমরা তো ভারতবর্ষের অংশ, তো বিশাল একটা অংশই ভারতবর্ষেরই অংশ না? সেটা পাকিস্তানও ভারতবর্ষের অংশ, আপনার শ্রীলঙ্কা ভারতবর্ষের অংশ, নেপাল ভারতবর্ষের অংশ না? সবগুলাই তো, হ্যাঁ। তো যখন ভারতবর্ষ, এই যে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে দেই, এক সময় দেখবেন সোভিয়েত ইউনিয়ন যতগুলো দেশ ছিল আগে, সবগুলো অ্যাড হয়ে যাবে। ভারতবর্ষের যতগুলো দেশ ছিল ভারতের সাথে সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে।
বা অন্যান্য যেগুলো ভেঙে গেছে সেগুলো সব একসময় অ্যাড হয়ে যাবে, ইউরোপ অ্যাড হয়ে যাবে। কারণ কি? কারণ তো আমাদের পৃথিবীটা তো চক্রকারে ঘুরে, আমরা ঘুরি না সবসময়, গোল না আমাদের পৃথিবী, বলতো আপনার ঘুরে ফিরে এক জায়গাতে যেতেই হবে, এটা নিয়ম। সেটা আপনি 1000 বছর পরে যান না কেন, তাও যেতে হবে। ইউরোপ এক সময় দেখবেন সব দেশ, এখনই তো ন্যাটো ন্যাটো করে দেখে না এক হয়ে গেছে, ভারত এক করে না স্যার, এক হতে হবে বাধ্য। হবে না কখনো। এটা হচ্ছে যে অন্য কোনো দৃষ্টিকোণ থেকে আপনি দেখতে যায়েন না। ভারত ভেঙে যাবে, ভারত ভাঙবে না। ভারত ভেঙে যাবে। আমি আপনাকে বলি, আমি কোনো রাজনৈতিক আলোচনার মধ্যে ফেলতেছি না। রাজনৈতিক না, এটা কেন বলতেছি, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনি প্রকৃতির নিয়মকে খণ্ডাতে পারবেন না। যেমন নদীর গতিপথ কি নিজে নিজে তৈরি করে না? যখন মাতব্বরি করে তারা তাদের গতিপথ আটকায়, দেখবেন যে ওটার জন্য বিশাল বিশাল বড় বড় ক্ষতি হয়। সেই ক্ষতিটা তারা 20 বছর পরে বুঝতে পারে, সে 20 বছর পরে ছাড়া বুঝতে পারে না। বুঝতে পারছেন? নদীর পথ নদী নিজেই তৈরি করে। বনের কোথায় কি প্রয়োজন, পাখির কোথায় কি দরকার, পাখি নিজে তৈরি করতে পারে। যখন পাখি দেখে যে আমার আর জায়গা নাই, তখন পাখি এখান থেকে চলে যাবে বা মরে যাবে, আর কাজ শেষ। বুঝছেন? আপনার সমাজে একটা কাজ আছে, আপনার সমাজে যখন কাজগুলো শেষ হবে আপনি চলে যাবেন, আপনার কোনো কাজ আর থাকবে না। সৃষ্টিকর্তা আপনাকে 1 সেকেন্ডের জন্য বেশি রাখবে না। প্রকৃতিরও একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট গন্ডি আছে, নির্দিষ্ট নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতির বাইরে আমরা যতই হচ্ছে উল্টা পাল্টা লাফালাফি করি, কোনো কাজ হবে না। প্রকৃতির নিয়মে আমাদের যে এই যে এক সময় তো এই আমাদের এই যে মাটি, এক সময় টোটাল পৃথিবীটা তো অ্যাডজাস্ট ছিল না, বা অ্যাডজাস্ট ছিল না, এই দুইটাই ছিল এক সময়। এতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র হতে হতে এক সময় অ্যাডজাস্ট হয়েছে, আবার হয়েছে ভেঙে গেছে, তাই তো? এই মহাদেশগুলো আলাদা কিভাবে হয়েছে? এইভাবেই হয়েছে। পরবর্তীতে যে 1-150 বছর পরে নিউজিল্যান্ড কি হবে? একটা মহাদেশ হবে না? নিউজিল্যান্ড একটা মহাদেশ আগে থেকেই ছিল। এটা দেখা যাচ্ছে 1000 বছর বা লক্ষ কোটি বছর পরে এটা কি হয়েছে? একটা দ্বীপ আকারে হয়ে একটা দেশ হয়ে গেছে মাত্র। কিন্তু এটা একটা বিশাল মহাদেশ নিউজিল্যান্ড, তাই কিনা? আমাদের পৃথিবীটা তো গোল, কিন্তু প্রতিনিয়ত ঘোরে, বুঝেননি? প্রতিনিয়ত ঘুরতেছে। একজন বাচ্চাও কিন্তু প্রথমে সেই গোলই অনুভব করে। একটা বাচ্চা যখন তার মায়ের দুগ্ধ পান করে, তখন তার মধ্যে দেখবেন একটা কি হয়, একটা গোল অনুভূতি হয় না? গোল অনুভূতি পাচ্ছে। সূর্য কি গোল, চাঁদ কি গোল, পৃথিবী গোল, পৃথিবীর সূত্র কি গোল, কম্পিউটারের ভাষা কি গোল। আপনি গোলের বাইরে যেতে পারবেন? কখনো যেতে পারবেন না। এই গোলটাই হচ্ছে পৃথিবীর একটা অংশ, এটা ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে, এটা নিয়ম। এই টোটাল বঙ্গটা আবার এক হবে। এক মানে কি? এই যে আফগানিস্তান থেকে শুরু করে যতদূর পর্যন্ত আমাদের এরিয়া আছে তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু এটা আবার অ্যাড হবে। মধ্যপ্রাচ্যটা আবার এক হবে, টোটালটা আবার এক কেন্দ্রিক হবে। ওই যে আমাদের ধর্মে আছে না, মুসলমানটা এক হবে, আছে না? সেটাও একটা এক হবে। বোঝা গেছে আমার কথা ভাই? টোটালটা আবার এক হবে, এবং এক হয়ে পৃথিবীর একটা ভারসাম্য ব্যালেন্স পৃথিবী আবার কন্ট্রোল করবে। পৃথিবীর তো ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়নি? পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আমরা অতিরিক্ত মাটি তুলে তুলে এই যে বিশাল বিশাল অট্টালিকা হ্যান ত্যান তৈরি করতে করতে ব্যালেন্স নষ্ট হচ্ছে। মধ্যপ্রাচ্যে তেল তুলতে তুলতে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, খনিজ থেকে দ্রব্য তুলতে তুলতে সেটা ফাঁকা হয়ে যাচ্ছে, হচ্ছে না? পৃথিবী তো আপনার ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। আমরা তো কলিযুগের না, কলিযুগের তো আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি। এটার হয় নতুন করে হবে বা একবারে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম প্রকৃতি জানে, আমরা জানবো না। আমরা এই যে দেখেন, আপনি দেখেন ছোটবেলায় যেগুলো কথাবার্তা শুনছেন, এখন এসে আমার হাসি পায়, মনে হয় হ্যাঁ এটা আমি কি শুনছি, কি মতবাদ নিয়ে চলতাম, এগুলো তো ভুল। অনেক সময় ভুল জিনিস শুনি না, ভুল জিনিস বলি না। যেমন আমি জানতাম আগে কি, আমি আগে জানতাম ছোটবেলায় যখন টেলিভিশন দেখতাম যে দুইটা ফুল দেখাইতো, যখন গার্লফ্রেন্ডের আর বিয়ে টিয়ে হইতো তখন দুইটা ফুল দেখাইতো, তারপরে হট করে কি হলো, 2 দিন পরে একটা বাচ্চার জন্ম হলো। আমি এই আপনার স্কুল বয়স পর্যন্ত জানতাম দুইটা ফুলের মিলনে একটা বাচ্চা হয়। আপনি এটা আমার ভুল প্রমাণ করতে পারবেন? আপনি আমার এই তত্ত্বকে ভুল প্রমাণ করেন তো দেখি। আমি টিভিতে দেখছি, আপনিও দেখছেন, আমিও দেখছি না? আমি দেরিতে বুঝছি, আপনি তো তাড়াতাড়ি বুঝছেন, তাই তো? আমার মতো তো অনেকেই আছে।
যে দুইটা ফুলের মিলন হলো, পরের দিন দেখা যাচ্ছে একটা বাচ্চা হয়ে গেল। কই থেকে আসলো? এটা আপনার কাছে অবাক লাগেনি কখনো? একটু একটু অন্যভাবে ভাবেন, কখনো অবাক লাগেনি যে একটা বাচ্চা ছেলে যার বয়স 3 বছর বা 4 বছর, সে দুইটা ফুলকে দেখলে কি ভাববে? যে দুইটা ফুলের মিলনে একটা বাচ্চার জন্ম হয়, তাই কি? তাই ভাববে না? যেমন সিনেমাতে আগে কি দেখতাম, গান দেখতাম, এই সর্বনাশ গান হচ্ছে, হঠাৎ করে দেখলাম পোশাক চেঞ্জ। আরে এটা কিভাবে হলো? একটা গান 5 মিনিটের গান, দৌড়তে দৌড়তে যেতে যেতে দেখলাম হঠাৎ করে পোশাক চেঞ্জ হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমার কাছে তখন খুব মেজাজ খারাপ হলো যে হঠাৎ করে দেখবেন যে হঠাৎ করে আমরা যখন একটু বড় হলাম, হঠাৎ করে দেখলাম যে গানের মধ্যে 3-4 রকম ড্রেস চেঞ্জ হওয়া শুরু হলো। হঠাৎ কিন্তু কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হলো। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু দেখবেন একটা গানে একটাই পোশাক থাকে, নির্দিষ্ট একটা জায়গাতে গান হতো, অন্য জায়গাতে যাইতো না। আর এখন দেখবেন যে একটা জায়গা থেকে 14 জায়গায় চলে গেছে একটা গানের মধ্যে। তখন আমার মনে হলো যে এগুলো তো সব গাঁজা করি। আমি বুঝলাম কি বহু করে না। তো এরকম আমাদের ছোটবেলায় দেখবেন যে এটা তো আমি একটা আউটসাইড একটা নলেজের আপনাকে জ্ঞান দিলাম। আবার আমরা অনেক সময় যেটাকে আগে ভালো মনে করতাম সেটাই তো ভালো না। আগে আমরা যাদেরকে রাজাকার মনে করতাম তারা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কি, তারা বীর। আবার আমাদের যারা মুক্তিযোদ্ধাকে যারা তারা হচ্ছে মনে করতো, তাদের দেশে দেখবেন আমাদের মুক্তিযোদ্ধাগুলো রাষ্ট্রদ্রোহী, ভাববে না? তাহলে ভুল কোথায়? আপনি বলতে পারবেন পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু আছে? দেখাতে পারবেন আমাকে? পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু নাই, টোটালি হচ্ছে এগুলো কি আপেক্ষিক। আজকে যা দেখবেন ভুল, কালকে তা দেখবেন সঠিক, পরশুদিন তা দেখবেন আবার ভুল সঠিক। তার মানে পৃথিবীতে সবকিছু শ্রেয়, শ্রেয় না, সবকিছু শ্রেয়। পৃথিবীতে ভালো খারাপ বলতে কিচ্ছু নাই। ভালো খারাপ হচ্ছে আমাদের আপেক্ষিকতা, সময় পরিস্থিতিতে খারাপ মানদণ্ড। হ্যাঁ, কারণ ধর্মগুলো আসতেই হচ্ছে আমাদের উগ্রতা পরিহার করার জন্য। ছেলে মানুষ কিন্তু আমরা প্রচন্ড উগ্র, জানেন কি? ছেলে মানুষ এতটা উগ্র, এই যে আমাদের বিয়ের ব্যবস্থা এবং যে আমাদের কাজ করার ব্যবস্থা এবং ধর্ম মানার ব্যাপারটা, এই দুইটা বিয়ে আর ধর্ম যদি না থাকতো, আমরা যে কতটা হিংস্র কতটা উগ্র সমাজ আমাদেরকে দেখতে পারতো। এই জন্য ধর্মটা আসছে, এই জন্য বিয়ের সাথে ব্যাপারটা আসছে, এই জন্যই সেই সৃষ্টি শুরু থেকে আদম হওয়ার ব্যাপারটা চলে আসছে। সৃষ্টিকর্তা তো আমাদের থেকে ভালো বলছে, উনি তো হাজার হাজার বছর থেকে কোথায় কি হবে না হবে আগে তো সব লেখাপড়া কমপ্লিট কমপ্লিট না। তা আমরা কি 1000 বছর পরে যেতে পারবো? কিন্তু ওনারা আগেই সব লেখা কমপ্লিট করা আছে। এই জন্য পৃথিবীতে আমি মনে করি ভালো খারাপ বলতে কোনো তত্ত্ব নাই, টোটালি হচ্ছে আপেক্ষিক ব্যাপার, এগুলোর কোনো ভিত্তিও নাই। বোঝা গেছে ভাইজান? এই জন্য প্রকৃতির নিয়ম, এই যে ভারত কি করছে, বহু বড় বড় জায়গায় বাদ দিচ্ছে না, বাদ দিয়ে আমাদের পানি আসে না। পানি না আসার জন্য কি হয়েছে, আমাদের রংপুরের উত্তরবঙ্গ টোটালি হচ্ছে মরুভূমির মতন হয়ে গেছে, ফসল ঠিক মতন হয় না, অর্থনৈতিক বেশ ধ্বংস হয়ে গেছে। এটার জন্য কি করছে, এখন নতুন একটা প্রজেক্ট তৈরি করছে, বিশাল একটা বড় প্রজেক্ট। প্রথমে চীনের সাথে, প্রথমে ভারত চীনের সাথে করার কথা ছিল, তারপরে ভারতের সাথে, তারপরে আবার চীনের সাথে, যাই হোক ওটাই ওরা বুঝেনি। কিন্তু এতে কি হয়েছে জানেন, 40-50 বছর পরে তারা বুঝতে পারলো তাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। কিছু অঞ্চলে, ভারতের কিছু অঞ্চলে বিশাল ক্ষতি হয়ে গেছে, কিছু বাঁধ ধ্বংস হয়ে গেছে, কিছু জায়গার মাটি সক্ষমতা নাই হয়ে গেছে। তার মানে তারা 20-30 বছর আগে বুঝতে পারে না, 40 বছর পরে প্রকৃতির মাঠটা বুঝতে পারলো। এই জন্য প্রকৃতিকে ছেড়ে দিতে হয় প্রকৃতির মতন করে। এবং কথাই তো আছে, নদীর পথ নদী নিজেই তৈরি করে, খুঁজে নেয়, কাউকে খুঁজে দিতে হয় না। তা আমাদের এই যে পদ্মা নদী, এই যে চরটার করে কি অবস্থা দেখেন, এখানে যদি পানির স্রোত থাকতো, চর থাকতো, কত সুন্দর থাকতো না? ভারত তো এই যে এই দিক দিয়ে আমাদের সাথে বেইমানি করছে, আবার পাকিস্তান আরেক দিক থেকে বেইমানি করছে, আবার চীন আমাদের সাথে আরেকভাবে বেইমানি করছে। মানে কি হয়েছে জানেন, চীন পানি ছাড়ে সেটা ভারত পায়, ভারত ছাড়ে সেটা পাকিস্তান পায়, আবার পাকিস্তান ছাড়ে সেটা আফগানিস্তান পায়, আবার নেপাল ছাড়ে সেটা, নেপাল যদি আবার দেখতে বন্ধ করে সেটা ভারত পায় না, চীন যদি দেখতে বন্ধ করে সেটা আবার ভারত পায় না। এই ধরনের একটা গজামিল, একটা গাঁজাখোর একটা সিস্টেম চালু হয়ে গেছে। আবার ধরেন মিশরের যে সিন্ধু নদ, এই নদের উপরে কতটা দেশ যুক্ত জানেন? 10টা দেশ, যাদের মধ্যে পানি নিয়ে এখন পর্যন্ত দ্বন্দ্ব, পানি নিয়ে এখন পর্যন্ত দ্বন্দ্ব, সেটা মিটমাট হয় না। কোরআন শরীফে তো আছে যে 3য় বিশ্বযুদ্ধ কার সাথে হবে? পানি নিয়ে হবে, তাই না? পানি নিয়ে কি এখন তো 3য় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে, হয়নি? সব দেশের সাথে সব দেশে দেখেন যুদ্ধ চলতেছে, পানি নিয়ে কি যুদ্ধ হচ্ছে? বলতে পারবেন? বলতে পারবো না, কিন্তু লেখা কিন্তু ওটাই আছে, কিন্তু পানি নিয়ে কিন্তু যুদ্ধ হবে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমরা বুঝতে পারবো
আরো 2-4 বছর পরে বুঝতে পারবো ও সৃষ্টিকর্তা এটার মধ্যে দিয়ে এইভাবে সিস্টেম করে রাখছে। তা আমরা এখন যা দেখি সেটা ঠিক নাও হতে পারে, চোখের দেখা ঠিক নাও হতে পারে। আপনাকে আমি পিস্তল দিয়ে এভাবে বন্দুক ঠেকালাম যে আপনাকে মেরে দিলাম, আমি সবই দেখলাম যে আপনাকে মারলাম, কিন্তু আপনাকে আমি মারিনি। আমাকে ফলো করে আমার পিছ থেকে দূর থেকে স্নাইপার দিয়ে কেউ আপনাকে মেরে দিচ্ছে, মানুষ দেখলো আমি মারছি, এটা কি ঠিক? আপনি জানলেন আমি অপরাধী, চোখের দেখা ঠিক নাও হতে পারে। বোঝা গেছে? তো যাই হোক, এই লোকশিল্প, এই যে কালচারাল বিষয়গুলা, এই যে যেটা এই যে কারণে উদাহরণ দিচ্ছিলাম, যখন ভারতবর্ষ আসবে তখন আমাদের যে বাঙালিয়ানা যে কালচার, ভারতের যে লোকশিল্প, ভারতবর্ষের যে লোকশিল্প, তখন কিন্তু আপনার সেটা লিখতে হবে। যদিও এই প্রশ্নটা এবার পরীক্ষাতে নাও আসতে পারে, আসবে না মনে হয় ভারতবর্ষের লোকশিল্প, কিন্তু বাঙালিয়ানা যখন কালচারে বলবে তখন হচ্ছে আমরা এই যে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, মানে আমরা দুই বঙ্গের যে আমাদের যে আত্মিক একটা ব্যাপার থাকে, আমরা যে বাঙালি, আমরা যে পান্তা ভাত খাই, আমরা যে শাড়ি লুঙ্গি পরি, হ্যাঁ, বা আমরা যে মাছ খাই, ভাত খাই, এটাই হচ্ছে আমাদের দুই বাংলার মূল সংস্কৃতি। খেয়াল করে দেখবেন ইন্ডিয়ার থেকে কিন্তু কলকাতা ফুটবলে ভালো, খেয়াল করছেন? ইন্ডিয়ার থেকে কিন্তু ফুটবল আমাদের ভালো, কারণ ওই যে পশ্চিমবঙ্গ আর আমরাই হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে ভালো ফুটবল খেলি। এখন হয়তো আধুনিকতা আসছে, এখন হয়তো ওরাও একটু ভালো ফুটবল খেলছে, কিন্তু এটা আমাদের রক্তেরই, কালচারেরই একটা অংশ। ফুটবল আমরা ভালো খেলি ওদের থেকে, জানেন? এটা পশ্চিমবঙ্গ আর দক্ষিণবঙ্গ, আমরা দুই বাংলা, আমরা কিন্তু ফুটবল ভালো খেলি, কারণ আমাদের সংস্কৃতিতে আছে এটা। আমরা প্রাচীন কাল থেকে ফুটবল ভালো খেলি ওদের থেকে, গোটা ভারতের থেকে। কিন্তু আমাদের কি নাই, বহিঃপ্রকাশ নাই, আমাদের এখানে অর্থ নাই, তাই আর তাদের থেকে, আমাদের থেকে ওরা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি, হচ্ছে ব্যাপার। তো এই লোকশিল্প কিন্তু এই যে পরের দিন আপনার এই যে ভারতের লোকশিল্প আছে, এইটা দিয়ে আর আচার অনুষ্ঠান মোটিভ আছে, এটা দিয়ে আমরা শেষ করব। এই জন্য একটু আলোচনাটা করে রাখলাম। সামনের দিন হচ্ছে আমরা ভারতবর্ষের লোকশিল্প এবং আমাদের দেশীয় যে আচার, মোটিভ, অনুষ্ঠান আছে, রীতিনীতি আছে। যেমন এই যে রীতিনীতি বলতে যে এখন একটু ইয়ে করে দেই, আপনার এই যে ধর্মীয় যে অনুষ্ঠানগুলা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে রোজার পবিত্র নামটা কি মিজান ভাই? সিয়াম, শবে কদর, শবে মেরাজ, তারপরে হচ্ছে যে আপনার যে হিন্দুদের কি আছে, দুর্গা পূজা, কালী পূজা, তারপরে আপনার সরস্বতী, বৌদ্ধদের কি আছে, বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন, আচ্ছা আরো ওদের কয়েকটা জিনিস আছে। এই সবগুলা হচ্ছে আমাদের অনুষ্ঠান, আচ্ছা আচার অনুষ্ঠান। এই আচার অনুষ্ঠানের মধ্যে কিছু কালচারের বিষয় আছে, সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মোটিভ বলতে কি বোঝায়? এক একটা অনুষ্ঠানের এক একটা মোটিভ থাকে না? দুর্গা পূজার যে চারটা যে একটা মোটিভ, তারপরে এই যে আমাদের বিভিন্ন রকম যে নকশি কাঁথাতে যে মোটিভ গুলো ব্যবহার করা হয়, রুমালে যে মোটিভ গুলো ব্যবহার করা হয়, গ্রাম বাংলার মায়েরা, বোনেরা যে বিভিন্ন রকম কাপড়ের উপর নকশা তৈরি করে, টেবিল ক্লথ, রুমাল টোমাল তৈরি করে, সেগুলোর একটা মোটিভ। এই টোটাল বিষয়গুলো সম্পর্কে আমরা আগামী দিন জানবো এবং এটা সম্পর্কে একটু আলোচনা করে এটা শেষ করব। আপনাদের যে কয়েকটা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশের, একটা হচ্ছে বিশ্ব শিল্পের, একটা হচ্ছে আরেকটা কি আছে, একটা করণ কৌশল মনে হয় এবার নাই, না আছে এই কয়েকটা পার্টি আছে, বুঝছেন? 4 থেকে 5টা পার্ট। গতদিন আমরা পড়ছি বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য শিল্পী, আজকে বললাম বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্প, ভারতবর্ষের লোকশিল্প, কারুশিল্প, আচার অনুষ্ঠান, মোটিভ, এগুলো একটু ধারণা নিলাম। আর আরেকদিন পড়বো হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাসের যে পার্ট 2, সেটা। এর 3টা থিওরিক্যাল বিষয় আমাদের মোটামুটি করলেই আমরা পারবো, ঠিক আছে? তো আমরা ছোট্ট একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমরা একটু প্র্যাকটিক্যালটা দেখবো। গ্রুপে দেখছেন সবাই ব্যাপক হারে কাজ দিচ্ছে, কেন জানেন? সেদিন প্রচন্ড পরিমাণে সবাইকে বকা দিচ্ছি, এবং নিত্য নতুন যারা আসছিল তারা ব্যাপক হারে উৎসাহ নিয়ে, ওই যে যারা বোর্ড কাগজপত্র কিনছিল ওগুলা নিয়ে এখন ব্যাপক হারে কাজ শুরু করছে। এটা কিন্তু খুব ভালো সাইন মিজান ভাই, এটা কিন্তু খুব ভালো সাইন। সাইনটা কেন? আমরা প্রিপারেশন নিব পরীক্ষার জন্য না, আমি বারবার যেটা বলতেছি, আমরা প্রিপারেশন নিব কোথাকার জন্য? রাইট। এখন থেকে আমাদের প্রতিজ্ঞাই হবে নিবন্ধনের জন্য, যে প্রতিজ্ঞাই হবে আমি চান্স না পেলে কেউ পাবে না, সে যত চারুকলা থেকে আসুক আর যাই হোক।
কারণ এই খাটনিটা করতে হবে ভাইজান, এই খাটনিটা না করতে পারলে আমরা আমাদের আসলে মানে এত বড় লজ্জা আমরা নিতে পারবো না, এই বয়সে এসে এই লজ্জাটা নিতে পারবো না। বোঝা গেছে? এটাকে আপনাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমি কিন্তু মানুষের মধ্যে খুব ভালো উদ্বুদ্ধ করতে পারি যদি আপনারা শোনেন। আর আমরা কিন্তু এক প্রকার ডাক্তার, আপনারা কি জানেন সেটা? না, সাইকোলজিক্যাল ডাক্তার। দর্শন, মানসিক রোগ থাকে না, সাইকোলজিক্যাল ব্যাপার থাকে না। তো আমরা আমাদের তো ওই যে পড়াশোনার মধ্যে একটি চিন্তাধারার ব্যাপার থাকে, আধ্যাত্মিকতা থাকে, দর্শন থাকে না আমাদের। যেমন আপনাদেরকে শিখালাম যে একটা গাছের সামনে গিয়ে আপনি 20 মিনিট বসে থাকলে গাছ সম্পর্কে ডিটেলস যতটুকু জানবেন একজন সাধারণ মানুষ তো জানবে না। তার মানে কি আপনার দর্শন আছে, আপনার দার্শনিকতা আছে, আপনার সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে না, তখন ভাবার বিষয়টা আছে। তো আমাদের সাইকোলজিক্যাল চিকিৎসার পদ্ধতি এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যেমন ধরেন আধ্যাত্মিকতার চিকিৎসা বলতে যে এই যে পাগল টাগল ভেজ ধরে থাকে বিভিন্ন মাজার টাজারে যে থাকে না উল্টা পাল্টা ভণ্ড টাইপের ব্যক্তিত্ব, ওদেরকে ধরে মানসিক চিকিৎসা দেয়া আমরা বেশ কয়েকটা চেষ্টা করছি, আমাদের রাজশাহীতে বেশ কয়েকটা ধরে চালু করে নিয়ে যেতাম। আয় তো কি কি খাওয়া দরকার, কি খাবি? গাঁজা খাবো, আর কি খাবি? এটা খাবো, ওটা খাবো, ভাত থেকে শুরু করে সবকিছু। তারপরে তার আমরা প্রবলেম গুলো জানার চেষ্টা করছি, তাকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করতেছি, তার ডিটেলস সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো সেটা একটু জানার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের পড়ার একটা অংশ, আপনারা হয়তো জানেন না, এটা কিন্তু আমাদের এটা বিশাল একটা অংশ। আমরা কিন্তু টানা চোখ বন্ধ করে আধা ঘন্টা 1 ঘন্টা ভাবতে পারি, আপনারা কিন্তু পারবেন না, অভ্যাস করা লাগবে। একটা ছবির দিকে তাকিয়ে টানা আধা ঘন্টা ভাবতে পারবেন? আপনার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, মনোযোগ চলে যাবে, পারবেন না। এটা অভ্যাস করতে করতে যেদিন পারবেন সেদিন মনে করবেন আপনি মেডিটেশন করা শিখে গেছেন, সেদিন মনে করবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা একজন উম্মত, আমরা এখন ধ্যান করা শিখতে পারবো। বোঝা গেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মিজান ভাই, এটা মাথায় রাখতে হবে। একটা জিনিসের দিকে তাকিয়ে আপনি আধা ঘন্টা ভাববেন সেটা নিয়ে, এটা কিন্তু 4টা খানি কথা না। না টাকায় খাবার শিখছি। না টাকায় খাবার শিখছি। তাকে আবার শিখতে হবে, না তাকিয়ে পড়ে।